এডিসি আন্তর্জাতিক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ভেনেজুয়েলার ভাগ্যবিধাতা ট্রাম্প, মাচাদো না রদ্রিগেজ, কার মাথায় উঠবে মুকুট? ভেনেজুয়েলার ভারী তেল যেভাবে খোলননলে বদলে দেবে মার্কিন জ্বালানি খাত। চীনের ঘোর আপত্তি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র তাইওয়ান ঐতিহাসিক বাণিজ্য চুক্তি। ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে যে ৩ দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ভেনেজুয়েলার বিশাল তেলের খনি এবং সেখান থেকে উৎপাদিত ভারী ও সাভার অর্থাৎ উচ্চ সালফারযুক্ত অপরিশোধিত তেল মার্কিন রিফাইনারিগুলোর জন্য এক অভাবনীয় সুযোগ তৈরি করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটির তেল খাতের নিয়ন্ত্রণ নেওয়ার যে প্রচেষ্টা যুক্তরাষ্ট্র চালাচ্ছে, তাতে এই বিশেষ ধরনের তেলের গুরুত্ব এখন সবার নজরে। বিশ্বের তেলের শত শত ধরন থাকলেও সান্দ্রোকা এবং সালফারের পরিমাণের উপর ভিত্তি করে এদের চাহিদা ভিন্ন হয়। সাধারণত হালকা ও মিষ্টি তেল প্রক্রিয়াকরণ সহজ হলেও ভেনেজুয়েলার তেল মূলত ভারী ও টক স্বাদের, যা জ্বালানি হিসেবে রূপান্তর করা বেশ ব্যয়বহুল ও জটিল। ভেনেজুয়েলার কাছে বর্তমানে বিশ্বের বৃহত্তম প্রমাণিত তেলের মজুদ রয়েছে, যার পরিমাণ প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। এই মজুদের সিংহভাগই দেশটির অরিনোকো তেল বেল্টে অবস্থিত। তবে দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা এবং অবকাঠামোগত অবক্ষয়ের কারণে দেশটির উৎপাদন ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। ১৯৭০-এর দশকে যেখানে দৈনিক উৎপাদন ছিল ৩৫ লাখ ব্যারেল, বর্তমানে তা নেমে এসেছে ৯ লাখ ব্যারেলের নিচে। বিশ্লেষকদের মতে এই খাতের পুনরুজ্জীবনে অন্তত $১১০ বিলিয়ন বিনিয়োগ প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে মার্কিন কোম্পানিগুলো সেখানে বিলিয়ন ডলার বিনিয়োগে প্রস্তুত, যদিও নিরাপত্তা ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অনেক বড় প্রতিষ্ঠান এখনও দ্বিধাগ্রস্ত। তবে তেল উত্তোলনকারী কোম্পানিগুলোর মধ্যে দ্বিধা থাকলেও মার্কিন রিফাইনারি বা তেল শোধনাগারগুলোর জন্য ভেনেজুয়েলার এই তেল অত্যন্ত লাভজনক। যুক্তরাষ্ট্র বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ হলেও তাদের উৎপাদিত তেল মূলত হালকা শ্লেল অয়েল, কিন্তু টেক্সাস ও লুইজিয়ানার উপকূলীয় শোধনাগারগুলোর প্রায় ৭০% তৈরি করা হয়েছে ভারী তেল প্রক্রিয়াকরণের উপযোগী করে। কয়েক দশক আগে যখন ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের প্রধান তেল সরবরাহকারী ছিল, তখন থেকেই এই শোধনাগারগুলো তাদের চাহিদার কথা মাথায় রেখে বিশেষ কারিগরি কাঠামোই গড়ে তোলা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে ভেনেজুয়েলার ভারী তেলের সরবরাহ বাড়লে মার্কিন রিফাইনারিগুলো সবচেয়ে বেশি উপকৃত হবে। বর্তমানে মার্কিন শোধনাগারগুলো কানাডা থেকে ভারী তেল আমদানি করে তাদের চাহিদা মেটাচ্ছে, কিন্তু ভেনেজুয়েলার তেল সাধারণত ক্যানাডিয়ান তেলের তুলনায় সাশ্রয়ী মূল্যে পাওয়া যায়। ফলে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হলে এবং ভেনেজুয়েলা থেকে তেলের প্রবাহ বাড়লে তা কেবল মার্কিন জ্বালানি নিরাপত্তাই নিশ্চিত করবে না, বরং শোধনাগারগুলোর মুনাফাও বহুগুণ বাড়িয়ে দেবে। ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যৎ এবং নেতৃত্বের চাবিকাঠি এখন অনেকটাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিপর্যস্ত এই দেশটির নিয়ন্ত্রণ নিতে বর্তমানে ২ নারী নেত্রী, মারিয়া করিনা মাচাদো এবং ডেলসি রদ্রিগেজ, এক তীব্র লড়াইয়ে নেমেছেন। তাদের প্রধান লক্ষ্য একদিকে দেশের ক্ষমতা নিজেদের অনুকূলে রাখা এবং অন্যদিকে ট্রাম্পের সমর্থন আদায় করা। বিরোধী দলীয় নেতা এবং নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদো দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় গণতন্ত্র ফেরানোর লড়াই করে আলোচনায় এসেছেন। সম্প্রতি মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিকোলাস মাদুরো আটক হওয়ার পর মাচাদো আবার সক্রিয় হয়ে উঠেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডেলসি রদ্রিগেজ মাদুরো সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। রদ্রিগেজকে মাদুরোর কট্টর সমর্থক মনে করা হলেও বর্তমানে তাকে ওয়াশিংটনকে সন্তুষ্ট রাখা এবং দেশে মাদুরো অনুগতদের সামলানোর মতো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কারাকাসের সেই প্রাণঘাতী অভিযানের নির্দেশদাতা ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ভেনেজুয়েলার ভাগ্যবিধাতা হিসেবে আবির্ভূত হয়েছেন। যদিও তিনি সরাসরি দ্বিতীয় কোনো হামলার নির্দেশ দেননি, তবে স্থলভাগের মাদকচক্র নির্মূলে সামরিক অভিযানের শঙ্কা এবং ক্যারিবিয়ান সাগরে মার্কিন নৌবহরের উপস্থিতি দেশটির ওপর চাপ বজায় রেখেছে।
সমীকরণটি বেশ জটিল, কারণ ট্রাম্প একদিকে রড্রিগেজের প্রশংসা করছেন, আবার অন্যদিকে মাচাদোর অনেক প্রভাবশালী সমর্থক তার প্রশাসনেই রয়েছেন। ট্রাম্পের অতীত কূটনীতি বলে যে তিনি যে কোনো সময় তার অবস্থান পরিবর্তন করতে পারেন। দুই নেত্রী ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রড্রিগেজের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ হয়েছে এবং ট্রাম্প তাকে চমৎকার মানুষ বলে অভিহিত করেছেন। অন্যদিকে মাচাদো সরাসরি ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নিয়ে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। মাচাদো তার নোবেল ট্রাম্পকে হস্তান্তর করে দিলেও ট্রাম্প তাকে এখনও পূর্ণ সমর্থন দেননি, বরং মাচাদোর জনসমর্থন নিয়ে প্রশ্ন তুলেছেন। ডেলসি রদ্রিগেজও চাপে পড়ে তার কৌশল পরিবর্তন করেছেন। একদিকে তিনি মার্কিন অভিযানের নিন্দা জানাচ্ছেন, অন্যদিকে শান্তির বার্তা দিতে মার্কিন বন্দীদের মুক্তি দিচ্ছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তেলের বাণিজ্য বাড়ানোর প্রস্তাবও দিচ্ছেন তিনি। 2017 সাল থেকেই রদ্রিগেজ ট্রাম্প প্রশাসনের সঙ্গে তেলের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে আসছেন, যা বর্তমান হোয়াইট হাউসের কর্মকর্তাদের কাছে তাকে একজন বাস্তববাদী নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন রদ্রিগেজ বর্তমানে এক কঠিন দ্বিমুখী খেলা খেলছেন, যেখানে তাকে একই সাথে ট্রাম্প প্রশাসন এবং দেশের ভেতরের মাদুরোপন্থী সেনাবাহিনী উভয় পক্ষকেই সন্তুষ্ট রাখতে হচ্ছে। তাইওয়ান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মূল লক্ষ্য হল শুল্ক কমানোর পাশাপাশি সেমিকন্ডাক্টর বা চিপ খাতে বিনিয়োগ বৃদ্ধি করা। এই চুক্তির অধীনে তাইওয়ানের পণ্যের ওপর মার্কিন শুল্ক 20% থেকে কমিয়ে 15% নামিয়ে আনা হবে, মূলত বাণিজ্যিক ঘাটতি দূর করতে এবং আন্তর্জাতিক বাণিজ্য নীতিতে ভারসাম্য আনতেই এই শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। বিনিময়ে তাইওয়ান যুক্তরাষ্ট্রের মাটিতে তাদের চিপ উৎপাদন ও বিনিয়োগ আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। চিপ উৎপাদন শিল্পে তাইওয়ানের আধিপত্য দীর্ঘকাল ধরে দেশটির জন্য একটি সিলিকন শিল্ড বা সুরক্ষা কবচ হিসেবে কাজ করছে। এই সক্ষমতার কারণেই চীন থেকে সম্ভাব্য আক্রমণ বা অবরোধের মুখে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করতে আগ্রহী থাকে বলে মনে করা হয়। তবে বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র চাচ্ছে এই গুরুত্বপূর্ণ প্রযুক্তির একটি বড় অংশ যেন আমেরিকার ভেতরেই উৎপাদিত হয়। তাইওয়ানের অর্থমন্ত্রী কুং মিং হোসিন শুক্রবার 16 জানুয়ারি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, এই চুক্তির পরও তাইওয়ান বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদক হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে। অনুমান করা হয় 2030 সাল নাগাদ উন্নত এআই চিপ উৎপাদন ক্ষমতার প্রায় 85% থাকবে তাইওয়ানের হাতে এবং 15% থাকবে যুক্তরাষ্ট্রে। 2036 সাল নাগাদ এই অনুপাত 80-20 হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়লেও প্রধান উৎপাদন কেন্দ্র হিসেবে তাইওয়ানের গুরুত্ব বজায় থাকবে। তবে এই বাণিজ্য চুক্তির তীব্র বিরোধিতা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এই চুক্তির দৃঢ় বিরোধিতা করছে, কারণ চীন তাইওয়ানকে তাদের নিজস্ব ভূখণ্ড বলে দাবি করে থাকে। ইরানে মার্কিন হামলা ঠেকাতে দেশটিকে আরও একবার সুযোগ দেবার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করিয়েছে সৌদি আরব, কাতার ও ওমান। মধ্যপ্রাচ্যে ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় উপসাগরীয় এই 3 দেশ সম্মিলিতভাবে এ প্রচেষ্টা চালায়। বৃহস্পতিবার 15 জানুয়ারি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌদি আরবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরান যাতে তার সদিচ্ছা প্রদর্শন করার সুযোগ পায় সেজন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে রাজি করাতে দীর্ঘ সময় ধরে শেষ মুহূর্তের মরিয়া কূটনৈতিক তৎপরতা চালিয়েছে এ 3 দেশ। তিনি আরও বলেন, এই আলোচনা এখনও অব্যাহত রয়েছে। ইতিমধ্যে ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন-পীড়নের জেরে মার্কিন হামলার আশঙ্কা তৈরি হওয়ায় গত বুধবার কাতারের একটি প্রধান মার্কিন সামরিক ঘাঁটি থেকে কিছু কর্মী সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া সৌদি আরব ও কুয়েটে অবস্থিত মার্কিন মিশনগুলোর কর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। ইরানে সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে সম্ভাব্য হস্তক্ষেপের ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। অন্যদিকে তেহরানও পাল্টা হুমকি দিয়ে বলছিল, হামলা হলে তারা ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানবে। পারস্য উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের অনেকগুলো সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে।
তবে বেশ কয়েকবার কড়া হুমকির পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেন। তিনি জানান, অন্য পক্ষ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্রের মাধ্যমে তিনি এ নিশ্চয়তা পেয়েছেন যে ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেবে না। অনিচ্ছাকৃত ও অনিয়ন্ত্রিত পরিস্থিতি এড়াতেই উপসাগরীয় দেশগুলো এ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে বলে জানান সৌদি আরবের ওই কর্মকর্তা। তিনি বলেন, আমরা ওয়াশিংটনকে জানিয়েছিলাম যে ইরানের উপর কোনো হামলা হলে এ অঞ্চলে ভয়াবহ প্রতিক্রিয়ার পথ খুলে যাবে। ওই কর্মকর্তা আরও বলেন, এ অঞ্চলের আরও কিছু বড় বিপদ সামাল দিতে আমাদের একটি নির্ঘুম রাত কাটাতে হয়েছে। তৈরি হওয়া আস্থা এবং বর্তমান ইতিবাচক পরিবেশ বজায় রাখতে এখনও যোগাযোগ অব্যাহত রয়েছে।